উন্নয়ন কর্মকাণ্ডের কারণেই আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। ঈদ উল আজহা উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী দেশের মানুষকে সঙ্গে নিয়ে একতরফা নির্বাচনের অপচেষ্টা ঠেকানো হবে বলছে বিএনপি। সংলাপে বসতে সরকারকে বাধ্য করা হবে। এবং সংসদ নির্বাচনের আগে কোরবানির ঈদে নিজ এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজনীতিবিদরা। মন্ত্রী, জনপ্রতিনিধি ও মনোনয়ন প্রত্যাশীরা জনসান্নিধ্যে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সময় সংবাদে সম্প্রচার হচ্ছে নির্বাচন সংবাদ। প্রতিদিন রাত ৮টায় থাকছে এই আয়োজন। এতে নির্বাচনী খবরের পাশাপাশি থাকছে জাতীয় সংসদের আসন ভিত্তিক ভোট সংলাপ। আজ থাকছে গোপালগঞ্জ ২ আসন নিয়ে। নির্বাচন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। উন্নয়ন কর্মকাণ্ডে জনগণ সন্তুষ্ট হয়ে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিলে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এমন প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শোকের ব্যথা ভুলে দেশের সমৃদ্ধি আর মানুষের উন্নয়নে কাজ করছেন তিনি। সকালে গণভবনে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারের সাফল্য মানুষের ঘরে ঘরে গিয়ে তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা। পবিত্র ঈদুল আজহার সকালে সমাজের সর্বস্তরের মানুষের জন্য প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দুয়ার ছিল উন্মুক্ত। এদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুভেচ্ছা বিনিময় পর্বে গণভবনের উন্মুক্ত প্রাঙ্গণে সুসজ্জিত মঞ্চে উঠলে দলীয় প্রধানকে ফুল দিয়ে ঈদ শুভেচ্ছা জানান আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। পরে সমবেত জনতার কাতারে হেঁটে হেঁটে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উল্লসিত জনতা হাত নেড়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় পর্বের ফাঁকে প্রধানমন্ত্রী কথা বলেন গণমাধ্যমে। তিনি বলেন, স্বজন হারানোর শোক নিয়েও দেশের সমৃদ্ধি আর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। উল্লেখ করেন, সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপে নিরাপদেই ঈদ উদযাপন করছে দেশের মানুষ। ঈদ সকলের জন্য আনন্দ বয়ে আনুক, খুশি বয়ে আনুক। আমরা আমাদের সব শোক ব্যথা বুকে নিয়েও আমরা জনগণের আনন্দ উৎসব যাতে থাকে তার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তারা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন যেন নির্বিঘ্নে আপনাদের ঈদ উদযাপনটা ভালো হয়। জনগণ ভোট দিলে আগামী নির্বাচনে আবারও নৌকা ক্ষমতায় আসবে এমন প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে হবে নেতাকর্মীদের। জনগণ যদি ভোট দেয় তাহলে আসবো, না দিলে নাই। তো জনগণকে যে বলতে হবে যে আমরা কি কি কাজ করছি, যা যা এলাকায় যান আর আমরা কি কি কাজ করছি সেটা জনগণকে বলেন। জনগণ খুশি হলে ভোট দেবে, দিলে আসি, আর না দিলে নাই, কোনো অসুবিধা নাই। পরে প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ৩ বাহিনীর প্রধান সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। এ সময় ছোট বোন শেখ রেহানা সহ উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংলাপের বিকল্প দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার আবারও একতরফা নির্বাচনের চেষ্টা করলে প্রতিহত করবে বিএনপি। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে কথা বলেন তিনি। যদি তারা একদলীয়ভাবে নির্বাচন করার কোনো উদ্যোগ গ্রহণ করে বা কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে আমাদেরকে দুর্বার আন্দোলনের মাধ্যমে সেটাকে প্রতিহত করতে হবে। আর যদি সকলের অংশগ্রহণমূলক নির্বাচন তারা চান, তাহলে সংলাপে আসতে বাধ্য হবে। আগামী নির্বাচনে অংশ না নিয়ে আবারও সন্ত্রাস সহিংসতা করলে বিএনপিকে কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নোয়াখালীর কবিরহাটে স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কথা বলেন। 2014 সালের মতো সন্ত্রাস সহিংসতা যদি তারা আশ্রয় নেয়, আমরা জনগণকে সঙ্গে নিয়ে
দাঁত ভাঙ্গা জবাব দেব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সবচেয়ে বড় উপলক্ষ কোরবানির ঈদে নিজ এলাকায় ব্যস্ততায় দিন কাটাচ্ছেন রাজনীতিবিদরা। ঢাকা নির্বাচনী এলাকার মন্ত্রী, জনপ্রতিনিধি ও মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন জনসান্নিধ্যে। নতুন করে ভোটারদের সঙ্গে নিজেদের সম্পর্ক ঝালাই করে নিয়েছেন অনেকেই। কোরবানির এই বিশাল আয়োজন ঢাকার এক জনপ্রতিনিধির। উপলক্ষ ধর্মীয়, কিন্তু লক্ষ্যে মিশে আছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। নেতাকর্মী ও এলাকাবাসীকে আপ্যায়নের পাশাপাশি নির্বাচনে ওয়ার্ম আপটাও কোরবানি ঈদে করে নিচ্ছেন রাজনীতিবিদরা। এদের কারো কারো পশু কোরবানির সংখ্যা শতাধিক। কোরবানি চলে ঈদের পরের 2 দিনও। ঈদের ছুটিতে সব ভোটাররা সাধারণত নিজ নিজ এলাকায় থাকেন। এই সুযোগে সবার সঙ্গে যোগাযোগ, কুশল ও শুভেচ্ছা বিনিময়ের কাজটা সেরে রাখছেন তারা। সরগরম তৃণমূলের রাজনীতিও। স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নিজ এলাকায় ছিলেন অধিকাংশ আওয়ামী লীগ নেতা। ঈদের জামাতে যখন সবাই চোখে চোখ রাখি, সবাইকে দেখতে পাই, এটা কিন্তু আনন্দ। এই আনন্দকে ভাগাভাগি করার জন্য প্রতি বছর এই সমাজের সাথে নামাজ পড়ি। আমরা তো জনগণের সঙ্গেই সবসময় রয়েছি, আর আমি তো এইখানেই থাকি, কাজেই আমি সবসময় জনগণের সঙ্গেই থাকি। তো জনগণ মানে যেটা মনে করে যে তাদের নেতাদের সঙ্গে তারা ঈদের আনন্দটা করবে, সেইখানে থেকে আমাদের নেতারা সবাই যার যার এলাকায় যেয়ে জনগণকে বঞ্চিত করছেন না। ক্ষমতাসীন দলের বাইরে বিরোধী দলের নেতাদের ঈদেও ছিল রাজনীতি ও নির্বাচনী আমেজ। জনগণের কাছে যাওয়ার সুযোগ কাজে লাগাচ্ছেন তারাও। তবে সরকারের দমন নীতির অভিযোগ ছিল বিএনপি নেতাদের। সাধারণ মানুষ ছিল, দলীয় কর্মী ছিল, অন্যান্য দলের কর্মী ছিল, সকলের সাথে আমার শুভেচ্ছা বিনিময় হয়েছে। ট্র্যাডিশনাল যেসব কর্মসূচি একটি রাজনৈতিক দল দিয়ে থাকে, সেটি আমরা দিতে পারছি না। ঘর থেকে বেরোতে পারি না, পুলিশ ঘিরে রাখে। ঈদে যে একটা ব্যাপক আনন্দ হয়, যে ঈদের আনন্দের সাথে নেতাকর্মীদের সাথে একটা মিলন, সেটা একটা বিষাদে পরিণত হয়েছে। জনপ্রতিনিধি ও জনগণের এই সম্মিলন উৎসব রাজনীতি কিংবা নির্বাচন কেন্দ্রিক না হয়ে দায় ও দায়িত্ববোধের হবে, এমনটা প্রত্যাশা সাধারণের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় ঈদ জামাতে স্থানীয় রাজনীতিবিদদের অংশগ্রহণ নজর কেড়েছে সবার। রাজনীতির মাঠে নানা বৈরিতা থাকলেও নামাজ শেষে পরস্পরের সঙ্গে আলিঙ্গনে শুভেচ্ছা বিনিময় করে সম্প্রীতির প্রত্যাশা করেন তারা। একই সময়ে নির্বাচন নিয়েও ভাবনা তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। অক্টোবরের শেষে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার খবরে দেশ জুড়ে তৎপরতা বেড়েছে সম্ভাব্য প্রার্থীদের। ভোটের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। জনসম্পৃক্ততা বাড়াতে চলছে নানা কৌশল। এর অংশ হিসেবেই বুধবার চট্টগ্রামের ঈদ জামাতে নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে অংশ নেন বিভিন্ন দলের নেতারা। নামাজ শেষে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান 2 রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। এ সময় নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। আশা করি সামনে একটি জাতীয় নির্বাচন আসন্ন, আমরা সকলেই সকল দলমত ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনকে অর্থবহ করব এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন জাতীয় উপহার পাবে। আমরা চাই যে বাংলাদেশের সমস্ত দল, গণতান্ত্রিক দলগুলো নিরপেক্ষ একটা ইলেকশনের মাধ্যমে সামনে ইলেকশনে আসুক এবং সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে একটি সুন্দর গণতান্ত্রিক সরকার গঠন করতে চাই। একসাথে নির্বাচনের মাঠে এসে সমবেত হোক, নির্বাচনে অংশগ্রহণ করুক এবং নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুক, এটাই আমাদের প্রত্যাশা। রংপুরের কালেক্টরেট ঈদগাহে ঈদের জামাতে অংশ নেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদ। এ সময় জাপা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও নামাজ আদায় করেন। পরে রংপুরের আসনগুলোতে জাতীয় পার্টির জয় নিয়ে আশা প্রকাশ করেন এরশাদ। জীবনের শেষ দিন পর্যন্ত রংপুরের মানুষের অবদানে স্মরণ রাখবো। ওনাদের কাছে আবেদন করেছি, আমি জীবনের শেষ প্রান্তে এসেছি, আগামী নির্বাচন আছে, নির্বাচনে জয়ী হতে পারি, রংপুর মানুষের সেবা করতে পারবে। সিলেটেও ঈদের প্রধান জামাতে ছিল বিভিন্ন রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ। নামাজ শেষে পরস্পরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সদ্য নির্বাচিত সিটি মেয়র আরিফুল হক সহ আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। নির্বাচনের আগে এমন সৌহার্দ্যকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ময়মনসিংহের পাড়া মহল্লায় বইছে একাদশ সংসদ নির্বাচনের হাওয়া। ভোটের আলোচনায় ব্যস্ত সাধারণ মানুষ। তাদের ভাবনার খবর জানাতে নগরীর রামবাবু রোড এলাকায় আছেন হারুনুর রশিদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
ময়মনসিংহের যে 11টি নির্বাচনী আসন রয়েছে সবগুলো আসনে ইতিমধ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক বিভিন্ন দল থেকে যারা প্রার্থী হতে চান তারা ইতিমধ্যেই তাদের তৎপরতা শুরু করেছেন। আমরা সবগুলো আসনেই তাদের তৎপরতা দেখতে পাচ্ছি। সেই নির্বাচন বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা রামবাবু রোডে জড়ো হয়েছি। আমাদের সাথে আছেন দুজন ময়মনসিংহের একজন তরুণ উদ্যোক্তা এবং একজন তরুণ ব্যবসায়ী। আমরা তাদের সাথে কথা বলবো। প্রথমেই আমি যেতে চাই, আমার ডান পাশে আছেন তরুণ ব্যবসায়ী এবং দুর্গাবাড়ি ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি তৌহিদুজ্জামান ছোটন। আমি তার কাছে যেতে চাই। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই একাদশ নির্বাচন আসন্ন, এই নির্বাচনে আসলে এই নির্বাচনটা কেমন চান বা এই নির্বাচন নিয়ে কি ভাবছেন? আসলে আমরা সকলেই জানি যদি সব ঠিকঠাক থাকে তাহলে আগামী বছর, এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে নির্বাচন হওয়ার কথা। 90-এর পর থেকে যখন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে, একটি লক্ষণীয় বিষয় আমরা সবাই জানি, যখন নির্বাচনী বছর আসে এটা কাকতালি হলেও সত্য, তখন দেখা যায় শেষ বছরে এসে বিরোধী দলগুলো থাকে তুমুল আন্দোলনে, সরকার থাকে নির্বাচনী ব্যস্ত। কিন্তু অদ্ভুত একটি লক্ষ্য করার বিষয়, এই বছর নির্বাচনে 3 মাস বাকি আছে কিন্তু কোথাও কোনো নির্বাচনী আমেজ নেই। তার প্রধানত কারণ হচ্ছে নির্বাচন প্রক্রিয়াটা কি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে এটি এখনো সেটেল হয়নি। মানুষ এখনো জানে না নির্বাচনটি সঠিক সময়ে সঠিক প্রক্রিয়া অনুষ্ঠিত হবে কিনা। তো সবার আগে এটি নির্ধারণ করা প্রয়োজন, সবাই বসে ছাড় দিয়ে হলেও নির্বাচন যাতে সঠিক প্রক্রিয়ায় সঠিক সময় অনুষ্ঠিত হয় এবং আমি যেন আমার ভোটটি, কে নির্বাচনে আসলো না আসলো সেটা মুখ্য বিষয় না, মূল বিষয়টি হচ্ছে আমি যেন আমার ভোটটি সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে যাকে খুশি তাকে দিতে পারি এবং আমার ভোটটি আমি যাকে দিব সে তাই সেই জায়গায় যেন কাউন্ট হয়। আমরা এমন একটি পরিবেশ চাই, আমরা কোনো জ্বালাও পুরো আন্দোলন চাই না। আমরা চাই গণতান্ত্রিক পরিবেশে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ যাতে গড়ে ওঠে এবং আমরা আমাদের ভোটটি যেন নির্দ্বিধায় নির্ভয়ে ভোট কেন্দ্র পর্যন্ত যে দিতে পারি এবং সন্ধ্যা নাগাদ একটি সঠিক ফলাফল এবং সুষ্ঠু ফলাফল নিয়ে ফিরে আসতে পারি। আমরা তেমনই একটি নির্বাচন চাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটি ঈদুল আজহা চলে যাচ্ছে, এখন পর্যন্ত নির্বাচনের কোনো আমেজ নেই, কোনো প্রার্থী মাঠে নাই, কেউ ভোট চাচ্ছে না। এই সময় উৎসব আমেজ চলে আসার কথা, প্রার্থী জনগণ সবাই একটা উৎসব নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু কেন জানি আজকে আমাদের মনে এখনো উৎসবের আবেগ নাই, একটা শঙ্কা বিরাজ করছে নির্বাচন হবে। চেষ্টা করব আপনার কাছে আবার আসার। আমি একটু যেতে চাই, আমার বাম পাশে আছেন একজন তরুণ উদ্যোক্তা, আমরা তার সাথে একটু কথা বলবো। আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই যে নির্বাচনটা আসছে, রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দেবে, তো আসলে কেমন প্রার্থী আপনারা চান দলগুলো যারা মনোনয়ন দেবে? ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবসময় লক্ষ্য করি যে আমাদের প্রার্থীদের সাথে আমাদের চাওয়ার এবং পাওয়ার একটি তফাৎ থাকে, অসামঞ্জস্যতা থাকে। আমি মনে করি যে এই অসামঞ্জস্যতার জন্য আমরা সাধারণ জনগণই দায়ী। কারণ আমরা যখন আমাদের ব্যালটে আমাদের প্রার্থী নির্বাচন করি তখন কিন্তু আমরা দলীয় বৃত্ত থেকে বের হয়ে আসতে পারি না। আমরা সবসময় চিন্তা করি মার্কার বিপরীতে ভোট প্রদান করতে। তো আমার এই বছর আমাদের আগামী নির্বাচনে আমি চাই আমাদের দেশের জনগণ যেন সকল সংসদীয় আসনে সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তিটিকেই যেন নির্বাচন করে। আমরা চাই যিনি আমাদের নিয়ে ভাববেন, আমাদের নিয়ে কাজ করবেন, তেমন প্রার্থী আমরা জনগণ যেন নির্বাচন করি। ধন্যবাদ। আমি আরেকটু যেতে চাই আমার ডান পাশে ব্যবসায়ী নেতা তৌহিদুজ্জামান ছোটনের কাছে। আমি একটু জানতে চাইবো যে আসলে যে উন্নয়ন জনপ্রতিনিধিরা করেন এলাকায়, আমাদের উন্নয়নটা সঠিক পথে আছে কিনা বা আগামীতে কি করা উচিত? আসলে ময়মনসিংহ বিভাগীয় শহর হিসেবে যে পরিমাণ উন্নয়ন করার কথা ছিল অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, গত 5 বা 10 বছরে একটি সরকার ক্ষমতাসীন থাকা অবস্থাতেও আমরা সেরকম উন্নয়ন পাইনি। এটা আমার মনে হয় স্থানীয় নেতাদের ব্যর্থতার কারণ। সারা দেশে অনেক উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন জয়যাত্রার সাথে, উন্নয়ন অগ্রযাত্রার সাথে ময়মনসিংহ সামিল হতে পারেনি। আপনি ময়মনসিংহের অধিকাংশ বড় বড় সড়ক দেখবেন ভাঙাচোরা এবং যে সুশৃঙ্খল মনে একটি আবর্জনার শহর আর ইট পাথরের একটি বস্তি গড়ে উঠছে, কোনো পরিকল্পনা নেই, বহুতল অনেক ভবন গড়ে উঠছে, পার্কিং নেই, মানুষের চলাচলের যানজট। এমন অবস্থায় দাঁড়িয়ে একটি সুশৃঙ্খল সুন্দর আধুনিক ডিজিটাল সিটি নগরী হিসেবে যেই অবস্থায় ময়মনসিংহ থাকার কথা, আমরা ময়মনসিংহের নাগরিক হিসেবে মনে করি আমাদের নেতারা নেতৃত্ব দিয়ে উন্নয়নের জায়গায় নিয়ে যেতে পারেননি। আমরা আশা রাখি ভবিষ্যতে যারা নেতৃত্ব দিতে চান বা এমপি মন্ত্রী হতে চান তারা যেন ময়মনসিংহ একটি সুন্দর আধুনিক সুশৃঙ্খল যানজটমুক্ত আবর্জনামুক্ত একটি সুন্দর সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে পারেন, এমন একজন প্রার্থী, সৎযোগ্য প্রার্থীকে আমরা চাই। 111-এ কিছু খারাপ কাজের মধ্যে একটা ভালো কাজ হয়েছিল যে তৃণমূলের ক্ষমতায়নের ভিত্তিতে নির্বাচনের ভিত্তিতে প্রার্থী হবে, আমরা আসলে ধরে রাখতে পারিনি। আমরা চাই তৃণমূলের মতামতের ভিত্তিতে সৎ মেধাবী যোগ্য লোকেরা নির্বাচনে আসুক, আমরা যাতে আমাদের ভোটটি যোগ্য লোকে দিতে পারি, যাতে উপর থেকে চাপিয়ে দেওয়া না হয়। আর নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠু না হলে যারা একজন কমিশনার বা একজন মেম্বার হওয়ার যোগ্য না তারা এমপি হয়ে বসে যান,
এই জিনিসটি অতি সত্বর দ্রুত সমাধান হয়ে সবাই যাতে একটা অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, অতি জরুরি একটি সমাধান হওয়া দরকার প্রয়োজন বলে বিশ্বাস করি। ধন্যবাদ। আমি একটু আবার যেতে চাই তরুণ উদ্যোক্তা মাহবুবজামান অভিন আপনার কাছে। আমি একটু জানতে চাইবো যে ছোটন ভাই উন্নয়নের কথা বলছিলেন, তো কি উন্নয়ন ময়মনসিংহের জরুরি ভিত্তিতে দরকার বা আগামীতে যারা নির্বাচিত হবেন তারা গুরুত্ব দিবেন? আমি প্রথমে যে জিনিসটি বলতে চাই, আমাদের রাজনীতি এবং রাজনীতিবিদ ক্রমশ আমাদের তরুণ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। এই বিষয়টি তাদের উপর খুবই নজর দিতে হবে যেন আমাদের তরুণ সমাজ রাজনীতি এবং রাজনীতি বিমুখ না হয়, রাজনীতিবিদদের যেন তারা শ্রদ্ধার চোখে দেখে, এই বিষয়টি তাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের ময়মনসিংহ নতুন বিভাগীয় শহর হিসেবে অনেক ধরনের সমস্যায় রয়েছে, আমরা অলরেডি জানি কিছু কাজ অলরেডি শুরু হয়েছে, সেই কাজগুলো অব্যাহত রাখবে এবং নতুন যারা নেতৃত্বে আসবেন, পরবর্তী ক্ষমতায় যারা আসবেন বা আমাদের পৌরসভা সিটি কর্পোরেশনকে আধুনিকায়ন করার জন্য তারা সচেষ্ট থাকবেন এবং সেই ভূমিকা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের ময়মনসিংহের একজন তরুণ উদ্যোক্তা এবং একজন তরুণ ব্যবসায়ী নেতার সাথে। তারা দুজনেই বলছিলেন যে আসলে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন, সামনে যে নির্বাচন সেটি হবে এবং যারা ভোটার তারা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং রাজনৈতিক দলগুলো যারা প্রার্থী মনোনয়ন দেবে তারা যারা এলাকায় তৃণমূলের রাজনীতির সাথে জড়িত এবং যাদের ক্লিন ইমেজ আছে এবং যারা এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এইরকম প্রার্থী যেন মনোনয়ন দেয়, এই দাবিটি তারা করেছেন। পাশাপাশি যারা নির্বাচিত হবেন তারা এই অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করবেন, বিশেষ করে এই ময়মনসিংহের যে নতুন বিভাগীয় শহর, এই বিভাগীয় শহরের একটি নতুন শহর প্রতিষ্ঠার কথা রয়েছে, সেই কাজগুলো করবেন এবং শহরের রাস্তাঘাট প্রশস্ত করার যে বিষয়গুলো আছে সেগুলোতে নজর দিবেন। সর্বোপরি যিনি নির্বাচিত হবেন তারা এই অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করবেন এবং তাদের হাতেই একটি আধুনিক ময়মনসিংহ শহর গড়ে উঠবে। তো এই ছিল আমার কাছে আজকের নির্বাচনী আড্ডার সর্বশেষ। বিএনপি অংশ না নিলেও সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে তিনি কথা বলেন। বিএনপি ছাড়া নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনেক রাজনৈতিক দল আছে বলেও জানান নৌমন্ত্রী। নির্বাচন প্রতি 5 বছর পর পরই অনুষ্ঠিত হবে, এটাই হলো সংবিধানের বিধান। বিএনপি নির্বাচনে জয়লাভ করার নিশ্চয়তা পেলে নির্বাচনে আসবে, আর নির্বাচনে জয়লাভ করতে না পারলে নির্বাচনে আসবে না। এই রাজনীতি আমার মনে হয় তাদের পরিত্যাগ করা উচিত। তাহলেই পরে তারা নিজেরাও রক্ষা পাবে, দেশ এবং জাতি রক্ষা পাবে। আওয়ামী লীগের দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জ 2 আসন সারা দেশের মধ্যে শতকরা হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়ে এই আসনে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী। স্বাধীনতা পরবর্তী প্রায় সবকটি জাতীয় নির্বাচনে জয় পেয়েছে দলটি। আগামী নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে বিশ্বাস দলটির। বিএনপির দাবি, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণ হলে প্রভাব ফেলবে দলটি। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন তারা। এস এম আমির হামজার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার 7টি ইউনিয়ন নিয়ে গঠিত গোপালগঞ্জ 2 আসন 1981 সালের উপনির্বাচন এবং 1986 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম নির্বাচিত হন। এরপর 1991 থেকে সবশেষ 2014 সালের নির্বাচনেও টানা 7মবারের মতো নির্বাচিত হন তিনি। সরকারের সফলতা ও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে মনে করে স্থানীয় আওয়ামী লীগ। স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে তৈরি হয়েছে, এতে গোপালগঞ্জের মানুষ অনেক খুশি এবং গোপালগঞ্জ পৌর এলাকার রাস্তাগুলো যেভাবে বড় হচ্ছে, এই কাজগুলো দেখে মানুষ আমরা নিশ্চিত যে আমাদের 100% ভোট দেবে। তবে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকায় ভোটের রাজনীতিতে বিএনপি প্রভাব ফেলবে বলে জানান দলটির স্থানীয় এ নেতা। যদিও এটা আওয়ামী লীগের আসন, তারপরেও যদি মানুষ কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে, অবশ্যই বিএনপি একটা সম্মানজনক অবস্থান এখানে ফিরে পাবে। ভোটাররা বলছেন সন্ত্রাসমুক্ত এবং উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। সৎ এবং যোগ্য ব্যক্তি আসুক, যারা সুদ ঘুষের বিপক্ষে কাজ করে, মাদক বাইরে কাজ করে, গরিব দুঃখীর সেবা করবে, এরকম আমরা লোক প্রার্থী চাচ্ছি। আগামী জাতীয় নির্বাচনে যোগ্য, সৎ ও দেশপ্রেমিক যোগ্য দেখিয়া প্রার্থীদের আমরা নির্বাচিত করতে চাই। গোপালগঞ্জ 2 আসনে 2,97,500 ভোটারের মধ্যে 1,49,200 নারী। সময় সংবাদ, গোপালগঞ্জ।
নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে গোপালগঞ্জ 2 আসন নিয়ে ভোট সংলাপ। সবাইকে স্বাগত জানাচ্ছি ভোট সংলাপে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মিজানুর রহমান কবির। আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন গোপালগঞ্জ 2 আসন নিয়ে। আর এই আসন সম্পর্কে কথা বলার জন্য আমার সঙ্গে দুজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। ডান দিকে রয়েছেন জনাব মাহবুব আলী খান, তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এবং বাম দিকে রয়েছেন এম মনসুর আলী, তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোপালগঞ্জ। আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। তো প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে এই আসনটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আগামী নির্বাচন উপলক্ষে আপনাদের প্রস্তুতি কি রয়েছে, অংশগ্রহণ এবং জনগণের কাছে যাওয়া? আমাদের নেত্রী জেলে মিক্সড কথাবার্তা আসতেছে, নির্বাচনে যাব কি যাব না, নেত্রীকে ছাড়া যাব না, অনেক কথাবার্তা আসতেছে, যে কারণে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে কেন্দ্রের নির্দেশ ছাড়া আমি তো কিছু বলতে পারছি না। যদি নির্বাচনে যায় তাহলে অবশ্যই আমাদের যতটুকু এখানে সম্ভব প্রস্তুতি নেওয়ার সেটা আমরা নেওয়ার চেষ্টা করবো এবং নিব। আপনার কাছে জানতে চাইবো যে এখন তো ক্ষমতায় আছেন আপনারা এবং নির্বাচনের জন্য একটি সময় ঘোষিত হয়েছে যে এই সময়ের মধ্যে হবে, তো কিরকম প্রস্তুতি আছে আপনাদের? মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এবং স্বাধীনতা পরবর্তী সবসময়ের জন্য এখানে আওয়ামী লীগের সকল প্রার্থী নির্বাচিত হয়। বর্তমান সরকার 2018 যে জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনের জন্য দলীয়ভাবে গত 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিনের প্রতিটা বার্ষিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী গণভবনে সারা দেশের জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, পৌর প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে এমপি, মন্ত্রী এবং জাতীয় কমিটির সদস্য, উপদেষ্টা মন্ত্রীর সদস্য নিয়ে নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের আহ্বান করেছে। জনগণকে উন্নয়নের যে একটা প্রতিশ্রুতি বা আর কি কাজ বাকি আছে গোপালগঞ্জে, আপনারা নতুন করে কি করতে চান? আমাদের দল যদি ক্ষমতায় যায় এখানে আরো অন্য উন্নয়নের যে সমস্ত অবশিষ্ট কাজ থাকবে অবশ্যই আমরা সেগুলি করবো, জনস্বার্থে, গোপালগঞ্জের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে আমরা সেগুলো অবশ্যই করবো। এখানে তো আওয়ামী লীগের বেশ একটি বড় ঘাঁটি, তো সেখানে বিএনপি কতটা কি মাঠ দখল করতে পারবে কি মনে হয়? দলীয় স্ট্রাকচারটা ইউনিয়ন লেভেল থেকে জেলা লেভেল পর্যন্ত সব জায়গায় আমাদের কমিটি আছে, সব জায়গায় আমাদের লোকজন আছে, আমরা সব জায়গায় কাজ করতেছি এবং আমরা আশা করি যে আমাদের স্ট্রেংথ আস্তে আস্তে আরও বাড়বে। ইলেকশন যত ঘনীভূত হবে তত আরও অ্যাক্টিভিটিস বাড়বে, সব দলের অ্যাক্টিভিটিস বাড়বে, তখন আরও অ্যাক্টিভিটিস বাড়বে এবং আরও অবস্থান আমাদের আরও উন্নতি হবে বলে আমি আশা করি। আপনারা তো দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আছেন এবং সুদীর্ঘদিন বলা যায়, সেক্ষেত্রে গোপালগঞ্জে 2 আসনে কি কি উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড আপনাদের আছে যার কারণে জনগণ আশান্বিত হতে পারে যে পরবর্তীতে আপনাদেরকে আবার বেছে নেবেন তারা? গোপালগঞ্জ জেলা হেডকোয়ার্টার এবং গোপালগঞ্জের মাননীয় সংসদ আমাদের জনাব শেখ ফজলুল করিম সেলিম ভাই, উনি জেলা হেডকোয়ার্টারের, উনি কিন্তু এমপি। জেলা হেডকোয়ার্টারই গোপালগঞ্জ জেলার সকল উন্নয়ন কর্মকাণ্ড সারা দেশেরই 64টা জেলার জেলা হেডকোয়ার্টার ভিত্তিক গড়ে ওঠে, অন্য অন্য আসনে যায়। তা আমরা যেখানে এখানে অবস্থানে সংলাপটা হচ্ছে আজকে, আমাদের এই যে সুইমিং পুল, এটা কিন্তু আমাদের সরকারের আমলে ওই যে পাশে শেখ কামাল স্টেডিয়াম, শেখ রাসেল পার্ক, এই যে সামনে লেক, এবং সবচেয়ে উল্লেখযোগ্য আমাদের দেশের যে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভোলাপাড়াতে, সায়রা খাতুন মেডিকেল কলেজ, এটা আমাদের, তারপরে আপনার আমাদের রাস্তাঘাট যোগাযোগ এইগুলো একটা রিমোট এলাকা ছিল, এটা আমাদের সবচেয়ে বড় যোগাযোগ আমাদের 5 উপজেলার সাথে, এটা আমাদের সবচেয়ে বড়, যেটা মানুষের স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের উন্নয়ন হয়েছে, সর্বক্ষেত্রে আমাদের উন্নয়ন হয়েছে। ফরিদপুর বিভাগ চাই একটি আন্দোলন দীর্ঘদিন যাবত চলছে, এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি, তো আসলে আপনি কি মনে করেন যে ওই বিভাগ হলে আরো কিছু কাজ গোপালগঞ্জ অবশ্যই মনে করি হতে পারত? এবং অবশ্যই আমাদের দাবি যে গোপালগঞ্জ বিভাগ হোক, এবং বিভাগ হলে বিভাগীয় শহরে অনেক উন্নয়ন হয় এবং সেটা গোপালগঞ্জে হবে, যে কারণে আমরা এই ব্যাপারে কোনো দলমত নেই, আমরা সকলে মিলে এটাকে বিভাগ হোক এটা আমরা চাই। এবং এই ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্নভাবে আওয়ামী লীগের তরফ থেকে, আমাদের তরফ থেকে মতামত বিভিন্ন জায়গায় আমরা, প্রয়োজনীয় জায়গায় আমরা দিয়েছি যেটা বিভাগ হওয়া উচিত। কারণ হচ্ছে যে এটা হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের গেটওয়ে, অতএব এই বিভাগটা এখানে আসা উচিত বলে আমি মনে করি।
এবং আমরা আশাবাদী যে বিভাগ এখানে একদিন হবেই হবে। বিভাগের ব্যাপার তো অনেকটাই এগিয়ে গিয়েছিল, তারপর এখন কোন পর্যায়ে আছে? এই একটা জায়গায় কিন্তু গোপালগঞ্জের মানুষের আমরা সবাইকে রাখবো। আমরা একটা জায়গায় ইস্যুতে আমরা গোপালগঞ্জের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তার নিজ জেলা গোপালগঞ্জ, তা এরপরে মায়ের কাছে অনেক সময় না ছিল শিশুদের দুধ দেয় না। আমরা এখানে স্থানীয়ভাবে গোপালগঞ্জ সর্বস্তরের মানুষ এখানে আমরা আমাদের গোপালগঞ্জকে বিভাগের জন্য আমরা দাবি তুলেছি এবং গোপালগঞ্জ বিভাগ হলে আমাদের যে না বিভাগীয় শহরে যে ডেভেলপমেন্টগুলো হয় সেগুলো হয়ে গেলে সেটা আরও বৃদ্ধি হবে, আরও সুন্দর শহর গড়ে উঠবে, এটা আমার বিশ্বাস। এবং আমরা দাবি করি গোপালগঞ্জ আমাদের জাতির পিতা জন্মভূমি, এ কারণেই গোপালগঞ্জ বিভাগ হওয়া উচিত। তো এটি তো আসলে ভবিষ্যতের কথা। তো এই সূত্র ধরে আপনার কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগ তো অনেকদিন ক্ষমতায় আছেন, এখানে একটানা ক্ষমতায় আছেন তারা, তো আর কি কি কাজ বাকি আছে এখানে? আমাদের পরিকল্পনা আছে যদি আমরা ক্ষমতায় আসি গোপালগঞ্জ ইপিজেড করব, গোপালগঞ্জ ক্যান্টনমেন্ট করব, গোপালগঞ্জের আরও অনেক কিছু আছে। এই যে আমার ভাই যে কথাটা বলেছে অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, যে আমরা এখনো বগুড়ার কাছে যেতে পারিনি। তো আমি মনে করি যে যেখানে প্রধানমন্ত্রীর বাড়ি হয়, যেখানে রাষ্ট্রপতির বাড়ি হয়, সঙ্গত কারণে সেখানে ডেভেলপমেন্টটা বেশি বেশি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এবং হয়। তো এখানেও অবশিষ্ট যা আছে, আমার দল বিএনপি যদি গভর্নমেন্ট গঠন করতে পারে, আল্লাহ যদি সেই সব ক্ষমতা আমাদের দেয়, তাহলে অবশ্যই আমরা এখানে ইভিজেট করব, আমরা এখানে ক্যান্টনমেন্ট করব, এখানে আরও অনেক কিছু আছে যেগুলো করণীয় আমরা করব। গোপালগঞ্জের একটি ভৌগোলিক বৈশিষ্ট্য আছে, আমি এলাকাতে দেখলাম যে কৃষি অনেক আগে থেকে এবং এখন শিল্পের দিকেও কিছুটা যাচ্ছে। তো আসলে আপনাদের পরিকল্পনায় কি আছে, কোন দিককে সামনে নিয়ে গোপালগঞ্জ আরো এগিয়ে যাবে, বিশেষ করে যুগের সাথে তাল মিলিয়ে? আমরা কৃষির উপরেটাই গোপালগঞ্জের মানুষের না, আর মিল কারখানা আমরা গড়ে তুলতে চাই। কারণ বঙ্গবন্ধু কন্যা তার যে চ্যালেঞ্জ হিসেবে যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনার জানেন পদ্মা সেতু, যেটা আপনার জানেন বাংলাদেশের জন্য এলো এবং সাহসিকতার সাথে, সেটা বঙ্গবন্ধু শেখ হাসিনা মাত্র সরকার প্রধান বলে সে এটি করেছে। ওয়ার্ল্ড ব্যাংক যাদের টাকায় আমাদের গলা পর্যন্ত আমরা ঋণী, তাদের সাথে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হয়েছে, এখন 50% পদ্মা সেতু হয়ে গেছে। এই পদ্মা সেতু হয়ে গেলে দক্ষিণ পশ্চিম অঞ্চলে 29টা জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, তাদের মধ্যে গোপালগঞ্জ একটা জেলা। এহলে মিল কারখানা হয়ে গেলে আমাদের বেকারত্ব মানুষের দূর হবে। আমাদের এখানে মোংলা পোর্ট, পায়রা বন্দর, সব কিছুতে গোপালগঞ্জের ইম্পর্টেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ভাই যেটা বলেছে ওই যে তারা ক্ষমতাকে ক্যান্টনমেন্ট এবং ইপিজেড অলরেডি ইকোনমিক্যাল জোন সরকার যে 64টা জেলার পরিকল্পনায় গোপালগঞ্জ অলরেডি জায়গা সিলেকশন হয়ে গেছে এবং ইপিজেড এগুলো বর্তমান সরকারের প্রধান এগুলো আমরা ছিল। তাই এই কারণেই আমাদের গোপালগঞ্জের ধারাবাহিকভাবে উন্নয়নের সেটা আমাদের কাজ চলছে। আরেকটি বিষয়, বর্তমানে একটি সামাজিক সমস্যা হচ্ছে মাদক, এবং তরুণ সমাজের অনেকেই কিন্তু এর দিকে জড়িয়ে যাচ্ছে। তরুণ সমাজ রাজনীতিতে আসছে না এবং তরুণ সমাজের একটা বিপদগামিতা কিন্তু তৈরি করছে মাদক। তো সেই হিসেবে আপনার দলের অবস্থান কি? মাদক নির্মূলে কিন্তু সারা দেশেই এই কার্যক্রম চলছে। না, আমরা মাদক নির্মূলের জন্য সকল প্রকার সরকারকে, সমস্ত সংস্থাকে আমরা সহযোগিতা করব। আমরাও চাই যে বাংলাদেশ মাদক মুক্ত হয়ে যাক, কারণ মাদকের সবলে দেশের যুব সমাজ ধ্বংসের পথে চলে গেছে এবং একটি জাতির, একটি দেশের চালিকা শক্তি যুবশক্তি, সেই যুবশক্তি যদি মাদকাসক্ত হয়ে যায় তাহলে জাতির ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার হয়। যে কারণে মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, মাদকের নির্মূল করতেই হবে। এ ব্যাপারে যখন যেখানে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন আছে আমরা সেই ব্যাপারে 100% সহযোগিতা করব। মাদক নির্মূল প্রসঙ্গে সারা দেশে অভিযান চলছে, তার ছোঁয়া অবশ্যই গোপালগঞ্জে পড়েছে। তো আপনার মুখ থেকে শুনতে চাই ভূমিকা কিভাবে নিচ্ছেন? আমরা প্রধানমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন উদ্বোধন দিনে বলেছে মাদকের ব্যাপারে সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি এবং টেন্ডারবাজি, মাদক, বিশেষ করে মাদকের ব্যাপারে সরকার প্রধান জেলা প্রশাসকদের জেলা 64 জেলা সরকার প্রধান হিসেবে নেতৃত্বে তাদের বলেছে জিরো টলারেন্স। সে যেই দলের হোক না কেন, যে ব্যক্তি হোক না কেন, তাকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে এবং এই ব্যাপারে আমাদের দেশকে মাদকের এই ব্যাপারে রক্ষা করতে হবে। সরকার এটা কিন্তু ঘোষণা এবং সেটা ইতিমধ্যে সারা দেশে কাজ করছে। ধন্যবাদ আপনাকে জনাব মাহবুব আলী খান এবং এম মনসুর আলী। দর্শক, এই ছিল গোপালগঞ্জ 2 আসনের ভোট সংলাপে। আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে গোপালগঞ্জ 3 আসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো, সুস্থ এবং সুন্দর থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন সময়।
দেখছিলেন ভোট সংলাপ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উন্নয়ন কর্মকাণ্ডের কারণেই আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী। দেশের মানুষকে সঙ্গে নিয়ে একতরফা নির্বাচনের অপচেষ্টা ঠেকানো হবে বলছে বিএনপি। সংলাপে বসতে সরকারকে বাধ্য করা হবে। সংসদ নির্বাচনের আগে কোরবানি ঈদে নিজ এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজনীতিবিদরা। মন্ত্রী, জনপ্রতিনিধি ও মনোনয়ন প্রত্যাশীরা জনসান্নিধ্যে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *দিয়ে লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।